ভিপি হিসেবে আপনার একটা নিজের আগ্রহের জায়গা আছে, আর ডাকসু থেকে একটা করণীয়, এই দুটো মিলিয়ে আপনি কি কি কাজগুলোকে এই মুহূর্তে প্রাধান্য দিতে পারছেন বা করতে পারছেন? হ্যাঁ, আসলে যে যারা নির্বাচনে অংশ নিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন, তাদের কিছু দাবি দেওয়া ছিল যেটি কমন সকল ছাত্র সংগঠনের সাথে মিলে যাচ্ছে। সেই দাবিগুলো আমি ডাকসুর ভিপি হিসেবে অন করি বা অ্যাজ এ জেনারেল পার্সন হিসেবে অন করি। যেমন আমাদের দাবি দেওয়া ছিল যে হল থেকে হচ্ছে অছাত্র বহিরাগতদেরকে বের করে নিয়মিত ছাত্রদের একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা। কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিশেষ করে রাজনৈতিক ছত্রছায়ায় হলে অছাত্র বহিরাগতদের একটা বড় অংশ থাকে, আর নিয়মিত শিক্ষার্থীরা যেটা আমরা বলি যে গণরুমের এক রুমে গাদাগাদি করে 20 জন 25 জন এরকম থাকে, সেটি নিয়ে আমরা কাজ করতেছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও যেটি কিছু প্রবলেম ছিল, উল্লেখযোগ্য প্রবলেমের মধ্যে যেমন আমরা বলেছি যেখানে পুরো দেশ একটা ডিজিটাল প্রসেসের মধ্যে আগাচ্ছে, সেখানে আসলে আমরা খুব অবাক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম, ভর্তি প্রক্রিয়া, বিশেষ করে পরীক্ষার জন্য যে প্রসেসগুলো করতে হয় পুরোপুরি অ্যানালগ, ডিপার্টমেন্ট হল, মানে খুব একটা হয়রানি এটা এক প্রকারের। সেজন্য আমরা বলছি যে পুরো প্রক্রিয়া যাতে অটোমেশনের মধ্যে আসে, ডিজিটাল প্রক্রিয়া, যাতে শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করতে হয়, সেটি নিয়ে আমরা কাজ করছি। আর যেটা শিক্ষার্থীরা নির্বাচনে আগেও বলেছে যে হচ্ছে লাইব্রেরি এবং হচ্ছে হলগুলোতে যে রিডিং রুম রয়েছে সেখানে আসলে পর্যাপ্ত পড়ার স্পেস নাই, সেটা স্পেস তৈরি করা, বিশেষ করে হলের যে বিদ্যমান রিডিং রুম রয়েছে কিছু অকেজো রয়েছে সেগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য আমরা হল প্রাধ্যক্ষের সাথে কথা বলতেছি, এবং আমাদের যে করণীয় সেখান থেকে প্রয়োজনে সমস্যা না হলে উপাচার্য মহোদয় তাকে ইনফর্ম করে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বড় দুটি লাইব্রেরি রয়েছে, কেন্দ্রীয় লাইব্রেরি এবং হচ্ছে বিজ্ঞান লাইব্রেরি, সেখানে শিক্ষার্থীদের কিছু কমন অভিযোগ আমরা শুনেছিলাম যে হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই বা বাথরুমের সমস্যা, কিছু বসার যে ডেস্কের প্রবলেম ছিল, সেগুলো আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করে চিঠি দিয়েছি বা প্রশাসনের সাথে কথা বলেছি, এগুলো সমাধানের জন্য কাজ করতেছি। ছাত্রদের চিহ্নিত করা হল, আবাসিক হলগুলোতে সেই ক্ষেত্রে কি অগ্রগতি হয়েছে? এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি যে বর্তমানে একটি প্রধান সমস্যা যাচ্ছে অছাত্র, বিশেষ করে ছাত্রত্ব শেষ হওয়ার পরেও আমরা দেখি যে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ে তারা হলে থাকে। সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হচ্ছে কাজ করতে গিয়ে। মনে হয় কতজন হবে তারা, এভারেজ একটা ধারণা করা যায়, একটা কোয়ান্টিফাই করা যায়? আমার মনে হয় বিশেষ করে হলে যদি আপনি ধরেন 100 স্টুডেন্ট যদি থাকে একটা হলে, আমরা পার্সেন্টেজ হিসেব করলে ন্যূনতম হচ্ছে 30% রয়েছে যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তারপরেও তারা হলে থাকে, বিশেষ করে ম্যাক্সিমাম রাজনৈতিক ছত্রছায়া, ন্যূনতম 30%। এরা কি সবাই এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র হয়ে অছাত্র হয়েছে, না বহিরাগতও রয়েছে, একেবারেই এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে না অথচ দিনের পর দিন হলে থাকে, এটাও কি আছে? অ্যাভেলেবেল আছে কিছু, যেটা রয়েছে 30 ভাগ বলেছেন, তার মধ্যে এটা রাফলি কয় পার্সেন্ট হতে পারে? আমার মনে হয় যে রাফলি 7 থেকে 8% হবে যারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না। ইভেন যেটা আমরা দেখি আসলে ইনফর্মালি কথা বলতে হচ্ছে যে হলের ছাত্র নেতাদের মাধ্যমে হল ভাড়া, এক প্রকারের যে ভাড়া পেমেন্ট করে তারা থাকে, আমরা দেখেছি যে চাকরি হওয়ার পরে হলে থাকে বিশেষ করে। আর এই সংখ্যাটা আমার মনে হয় যে অন্যান্য তুলনায় জগন্নাথ হল এবং মহসিন হল, সূর্য সেন হলে সংখ্যাটা বেশি হবে। মানে আপনি যে 8% বলছেন সেটা শুধু 8-ই থাকবে না, ওখানে না, 10 ছাড়িয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা বলছি যে অন্যান্য হলেও থাকে, তবে সূর্য সেন, মহসিন হল এবং যেটা জগন্নাথ হলে আমরা যেটা দেখেছি ছাত্র হিসেবে আমার মনে হচ্ছে যে 3টি হলে সবচেয়ে বেশি থাকে। আর অ্যাভারেজ যেটা বলেছি হয়তো 7 থেকে 8% হবে যারা বিভিন্ন হলগুলোতে মিলিয়ে থাকে আর কি। এখন বলুন যে আমরা গণমাধ্যমে সাধারণত আপনাদের মধ্যে কি কি মতানৈক্য, আপনি বাতিল চাইছেন, জিএসের সঙ্গে তাদের সঙ্গে আপনাদের মতবিরোধ, এই জিনিসগুলো খুব বড় করে আসে এবং সেটা হয়তো অসত্য নয়, কিন্তু আপনাদের মধ্যে আপনারা ইতিমধ্যে মিলেমিশে কি কি কাজ করার কথা ভাবছেন, কয়টা আপনারা জিএসের সঙ্গে বা আপনারা মিটিং করেছেন এবং সেই মিটিংগুলোর আউটকাম কি? অ্যাজ এ ডাকসু আপনি এই যে আমার সামনেই আপনি জিএসকে ফোন করলেন, এটা ইন্ডিকেট করছে যে আপনি এর আগে কোনো একটা ইন্টারভিউতে শুনছিলাম যে আপনি ওই যে SM হলে যাচ্ছিলেন, আপনার ফোন ধরেনি, কিন্তু এখন দেখা গেল যে ফোন ধরেছে, তার মানে হচ্ছে যে একটা ওয়ার্কিং রিলেশন দেখা যাচ্ছে। তো সেটা কি কাজে লাগছে? না, কিছুটা যেহেতু ডাকসুতে কাজ করতে গেলে যারা ডাকসুতে দায়িত্ব পালন করতেছেন তাদের মধ্যে তো সমন্বয় থাকতে হবে, তবে এই সমন্বয়টা আমরা বেশ কিছু জায়গায় আসলে মানে সমন্বয়হীনতা লক্ষ্য করি। কারণ হচ্ছে যেটা যেমন আমরা একটা কথা বলেছি যে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী কী সমস্যা রয়েছে, যেটা এটি খুবই দুঃখজনক যে হচ্ছে
প্রথম মিটিং উপাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা হয়েছে, আর দ্বিতীয় যেটি মিটিং কোষাধ্যক্ষের নেতৃত্বে বাজেট নিয়ে বিভিন্ন সম্পাদকের কাজের এরিয়া এবং বাজেট নিয়ে একটা আলোচনা হয়েছে। কিন্তু এছাড়া আমরা ডাকসুর অন্য সদস্যদের নিয়ে এখন পর্যন্ত একটি বসতে পারিনি। আমি এই বিষয়টি আমার জিএসকে ইতিমধ্যেই অনেকবার ইনফর্ম করেছি। হয়তো তিনি তার ব্যস্ততার কারণে, যেহেতু তিনি একটি ছাত্র সংগঠনের বাংলাদেশের ছাত্র সংগঠন সেক্রেটারি, সেহেতু হয়তো তিনি তার ব্যস্ততার কারণে সময় বের করতে পারেননি। এখন আমি ডাকসুর বিপি হিসেবে আসলে এককভাবে উদ্যোগ নিলেও আমি সেই কাজটি করতে পারবো না, আমি জানি। সেজন্য আমি জিএসকে ইনফর্ম করেছি যে তারা যেন অন্তত এই বিষয়টি উপলব্ধি করে। আর আপনি এখানে জানেন, যেহেতু ছাত্রলীগের একটি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সুতরাং তাদের ছাড়া অনেক কাজ করতেই বাধার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে। এবং কাজ করতে আসলে পারতেছি না, বিকজ হচ্ছে এই যে আমরা চাচ্ছি যে পুরো বডিকে নিয়ে একসাথে কাজ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা নিজেরা ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা এখন পর্যন্ত একটি ফর্মাল মিটিং করতে পারিনি। এটি আমি ইতিমধ্যে এজিএসকে বা অন্যান্য সদস্যবৃন্দদেরকে একাধিকবার ইনফর্ম করেছি। এখন বলেছে যে যদিও আমরা করব, এখন দেখি সেটা আসলে কবে হয়। কিন্তু এস এম হলের অছাত্র চিহ্নিত করতে জিএস এর সঙ্গে আপনার একটা বোঝাপড়ার কথা বলছিলেন। না, সেটা হচ্ছে যে আমরা এটি যে কিছু একদম সব কাজ যে সমন্বয়হীনতা বা আমাদের মধ্যে কোঅপারেশন নাই সেটি নয়। আমরা যেটা ডাকসুর প্রথম মিটিংয়ে অনেকগুলো আলোচনা হয়েছে যেটি আমরা একমত হয়েছে, আবার দু একটি আলোচনা আমরা দ্বিমত হয়েছে। যেমন প্রথম মিটিংয়ে কিন্তু আমরা এই আলোচনাটা বিসি মহোদয়ের উপস্থিতিতে কিন্তু আমরা এটা বলেছি যে হচ্ছে এই হল থেকে যেন অছাত্র বহিরাগতদের বের করে নিয়মিত শিক্ষার্থীদের অ্যাকোমোডেট করার ব্যবস্থা করা হয় এবং আরও কিছু সমস্যা, সেগুলো আমরা আলোকপাত করেছি। আর এস এম হলে যেটা আপনি বলেছেন যে এস এম হলে প্রথম হচ্ছে এস এম হলের ওই হলের শিক্ষার্থীরা রাতে একটি আন্দোলন করে আসলে যে অছাত্র বহিরাগতদের বের করার জন্য। তখন এটি ছিল সম্ভবত হ্যাঁ ইনসিডেন্টের পূর্বে, এটি ছিল সম্ভবত 1 এপ্রিল, আমি যতদূর 1 এপ্রিলই সম্ভবত 2 এপ্রিল 1 এপ্রিল সরি 31 মার্চের দিকে হবে, অথবা 1 এপ্রিল। তো তখন আমরা বিপিজিএস যেহেতু ডাকসুতেই ছিলাম, তো তখন আমরা মনে হচ্ছে আমাদের ওখানে যাওয়া উচিত এবং আমরা সেখানে গিয়েছি এবং হল সংসদের উপস্থিতিতে, হলের প্রাধ্যক্ষ ছিলেন তার উপস্থিতিতে আমরা তাদেরকে নিয়ে আমরা প্রত্যেক রুমে চেক করেছি যে কারা কারা এখানে ডেট এক্সপায়ার্ড বা ছাত্রদের শেষ হওয়ার পরে রয়েছে। কারণ এটা একটা মানে ওপেন সিক্রেট, যেটা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসন চাইলেও তারা ছাত্রদের বের করার মতো মানে আমরা যেটা বলি সক্ষমতা তারা দেখাতে পারেনি কখনো। সেই জন্য আমরা মনে করেছি যে ডাকসু নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা অ্যাটলিস্ট একটা অভিযান চালাক, সেজন্য আমরা সেখানে ছিলাম এবং আমরা প্রত্যেক রুমে তাদের সাথে গিয়েছি। আপনি নিজেও ছাত্রলীগ করতেন, আপনি পদত্যাগ করেছিলেন সংগঠন থেকে? না, আমি সাবেক ছিলাম, যে আমার যে কমিটি ছিল ওই কমিটি সাবেক হয়ে গেছে, আমি ওই কমিটির হল শাখার উপমানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলাম। আচ্ছা, আপনি একটু বলুন যে আমরা যে সাধারণত কোনো একটা অঘটন ঘটলেই, এটা আপনিও বলেছেন যে আপনার কোটা বিরোধী আন্দোলনে, আপনার ছাত্রদের আন্দোলনে, নিরাপদ সড়কের আন্দোলনে সবসময় দেখা যায় বা আরও অনেক ঘটনায় দেখা যায় যে কোনো নেতিবাচক কিছু হলে বা কোনো একটা পেশিশক্তির ব্যবহারে ছাত্রলীগের কথাটা চলে আসে। এটা আমরা বাইরে থেকে এটা বুঝতে পারি না যে কি করে ছাত্রলীগ যারাই করে তারাই সবাই এটাকে সাপোর্ট করে, এটা হতে পারে না। কিন্তু ব্যাপারটা কি ঘটে, মানে আমাকে একটু বলেন যে ঠিক আছে, আপনিও যখন ছাত্রলীগে ছিলেন তখনও তো ছাত্রলীগ এই ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল, তো সেই সময় এই যে আপনি বা আপনার মতো আরও অনেকে, আপনারা কি সংগঠনের ভেতরে এটার একটা ঊর্ধ্বতনদের কাছে পৌঁছে দেয়া, আপনি কি যখন আপনি ছাত্রলীগে ছিলেন এবং আপনার সামনে এরকম একটা ঘটনা ঘটেছে, তখন আপনি আপনাদের পক্ষে, মানে অর্থাৎ এখনও নিশ্চয়ই আপনার মতো অনেকে আছে, তারা আসলে কি করে বা কি করতে পারে, বা তারা কি চুপচাপ থাকে, তাদের কি কিছুই করণীয় থাকে না, অথবা তারা কি পেছনে বলার সুযোগ পায় যে এটা কাজটা করা ঠিক হয়নি, কি ঘটে? আসলে এইটা আমাদের যে জাতীয় রাজনীতিতে যে হচ্ছে, যেটা আমরা বলি যে ব্যক্তি নির্ভর দল, আর হচ্ছে যে ব্যক্তি নির্ভর যদি বলা হয় যে গণতন্ত্রের চর্চা, কিন্তু আমরা সেটা দেখেছি যে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও একটি আসলে গণতন্ত্রের আড়ালে এক প্রকারের স্বৈরতন্ত্রের চর্চাই হয়েছে। আমরা যেটা দেখি, যদি আপনার ৭৫ পরবর্তী সময় যারা এই দেশ শাসন করেছে তারা মানুষের কল্যাণের কথা না চিন্তা করে তাদের দলের
স্বার্থের জন্যই বেশিরভাগ গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত তারা নিয়েছে তাদের দলকে প্রাধান্য দিয়ে। সেই কারণেই রাজনৈতিক দলগুলো হচ্ছে ওই আপনার নেতাকেন্দ্রিক হয়ে যাচ্ছে, জনগণ কেন্দ্রিক না। আর সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি তো তার বাইরে নয়। আমরা দেখি যে ছাত্র রাজনীতি কি, এখন আমরা যদি বলি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হচ্ছে মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ধরেন ৬৬-র ৬ দফা, ৬২-র শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, মজিদ কমিশনের বিরুদ্ধে আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সকল আন্দোলনের কেন্দ্রবিন্দু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এখনকার যে ছাত্র রাজনীতি আমরা যদি দেখি যে ৯০-এর পরবর্তী থেকে, বিশেষ করে ৯০-এর একটা স্বৈরাচার ব্যবস্থা ছিল, সেটাকে পতনের পরে যারাই ক্ষমতা আসলো তারা তখন দেখলো যে ছাত্ররা হচ্ছে কি প্রতিবাদের অস্ত্র, তারা হচ্ছে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে আন্দোলন গড়ে তুলে, তখন কোনো সরকার চাইলেও টিকতে পারে না। সেই জন্য তারা ছাত্রদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করলো, যে হচ্ছে তাদের যে মেধা ভিত্তিক রাজনীতি আমরা বলবো যে সেটিকে সরিয়ে তারা এক ধরনের লেজুর ভিত্তিক রাজনীতির বিকাশ ঘটানোর চেষ্টা করেছে এবং এখনও চালিয়ে যাচ্ছে, যে যেখানে তারা কিছু নিয়ন্ত্রিত নেতৃত্বটা তারা সেট করে দেয় যে হচ্ছে নেতৃত্ব, তো ওই নেতার কমান্ড মানতে হয়। আর আমরা দেখি যে ছাত্ররা কি করে, তখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলের হচ্ছে পেশি শক্তি হিসেবে কাজ করে, যে এই দলের বিরুদ্ধে কোনো একটা মুভমেন্ট গড়ে তুলতেছে সেখানে ছাত্র সংগঠনগুলো হামলা করবে। ছাত্রলীগের যে প্যানেল এবারে নির্বাচন করেছে, আপনার মনে হয় কয় পার্সেন্ট, মানে আপনার ধারণা যে তারা নিজেরা ঠিক করেছে, মানে অর্থাৎ ছাত্রলীগ এই ক্যাম্পাসে যারা অ্যাক্টিভ ছাত্র তারা ডিসাইড করেছে, আর কতটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে? না, এটা তো আমরা আসলে আপনি অনুমান, মানে একটা পারসেপশন না, যেটা আপনি নিজে জানেন, যেমন হচ্ছে এটা ছাত্রলীগের কমিটি সর্বোচ্চ পরামর্শ দেয় কি দলের যিনি প্রধান, যে জননেত্রী শেখ হাসিনা, ঠিক বিএনপি যে ছাত্র সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের কমিটি মানে হচ্ছে অ্যাপ্রুভাল বা লাস্টে যেটা সম্মতি নিতে হয় মানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তো সেই জায়গা থেকে একটা বলা হচ্ছে যে ওই আপনার মানে কিছু নিয়ন্ত্রিত সিস্টেমের মধ্যে দিয়ে ছাত্র নেতৃত্বটা বের হয়ে আসে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে না। এটা হচ্ছে দুটো দল, কিন্তু এখন আমরা দেখছি যে যেভাবেই হোক এখন তো ছাত্র দল আর ক্যাম্পাসে ওইভাবে সক্রিয় নয়। মানে আগে যে সময় ছাত্রলীগ একটা মিছিল করলে ছাত্রদল আর একটা পাল্টা মিছিল করতে, এই অবস্থাটা যে ক্যাম্পাস থেকে চলে গিয়েছে, এখন কি মনে করেন যে এটা কি হলগুলোতে কি নতুন শক্তি, মানে আপনি কি তাদেরই একজন প্রতিনিধি, মানে এটা কি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, মানে শূন্যতাটা কি করে পূরণ হচ্ছে হলগুলোতে? আমরা মনে করি যেটা যে হচ্ছে যখনই কোনো একটা অনিয়ম অন্যায় সমাজে একদম তীব্রভাবে জেঁকে বসে আর মানুষ যখন সেটার প্রতি বিতৃষ্ণা তৈরি হয়, তখন সেটাকে প্রতিহত করার জন্য মানুষ দাঁড়িয়ে যায়। আর আমরা যেটা দেখেছি যে বিশেষ করে এই যে ছাত্র রাজনীতির নামে আসলে যে প্রকার ক্যাম্পাস ভিত্তিক, ক্যাম্পাস আসলে যে পেশি ও অর্থশক্তি নির্ভর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, আর সেটার ভিকটিম ছাত্ররা, যেমন হচ্ছে আজকে যদি দেখেন একটা ছেলেকে হলে থাকতে হয়, যে দল ক্ষমতায় থাকে তাদের মিছিল মিটিং করে, অথচ একটা শিক্ষার্থী তার মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সেই জায়গা থেকে শিক্ষার্থীরাও একটা আস্থার জায়গা খুঁজতেছে যাচ্ছে যারা তাদের নিয়ে কথা বলবে। এতদিন ছিল না, এখন আমরা যেমন ধরেন শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের দাবি কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমরা আন্দোলন করেছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12-13 সাল থেকে প্রশ্ন ফাঁস হয়ে আসে, সেই প্রশ্ন ফাঁস এ যাবৎকাল প্রশাসন নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য স্বীকার করেনি, কিন্তু আমরা যখন আন্দোলন করলাম সেই প্রশ্নবিদ্ধ পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নিয়েছে, ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে আমরা অংশ নিয়েছি এবং সাধারণ শিক্ষার্থীরা যে আমাদেরকে যতটুকু তারা সাপোর্ট দিয়েছে তাতে আমরা বুঝতে পারছি স্পষ্টভাবে যে আসলে সাধারণ শিক্ষার্থীরা একটি বিকল্প প্ল্যাটফর্ম বা বিকল্প সংগঠন চাচ্ছে, যে যারা ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে, লেজুর ভিত্তিক রাজনীতি নয়। সেই জায়গা থেকে আমাদেরকে বেছে নিয়েছে এবং আমরা মনে করি যে আরও যদি কেউ এ ধরনের অ্যাক্টিভিটিস দেখাতে পারে, সাধারণ শিক্ষার্থীরা তারা ওই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের পরিবর্তে তাদেরকেই বেছে নেবে। হলগুলোতে যেমন ছাত্র দলের পরিচয়ে কেউ কোনো তৎপরতা বা কোনো হল বা মানে কোনো রুমে থাকতে পারে না, এটা একটা আমাদের ধারণা, এটা কতটা ঠিক? যে এটাতে মানে 100% ঠিক হচ্ছে যে যদি 100% ঠিক হয় তাহলে পরে হচ্ছে যে আপনাদের অ্যাক্টিভিজমের পরে এখন যে ইভেন আপনি কি কোনো বড় চেঞ্জ দেখেন? মানে আমি বুঝতে চাইছি যে এখন কোনো একটা হল বা একটা আপনি বলতে পারেন যেখানে এখন যে আমি ছাত্রলীগ করি না এই কথাটা, মানে আমি আদার দ্যান ছাত্রলীগ, আমি অন্য কিছু করি কিন্তু আমি ছাত্রলীগ করি না, এই কথাটা পরিচয় দেওয়াটা একটা বোল্ডলি দিতে পারে একটা ডিসেন্ট ওয়েতে, এবং সে মনে করে যে তার কোনো থ্রেট নেই, এরকমের একটা ধারণা বা এরকমের একটা মনোভাব তৈরি হচ্ছে কিনা? না, এটা আসলে ওইভাবে
এখনও আমি মনে করব যে হলগুলোতে ওই পরিবেশ পুরোপুরি সৃষ্টি হয়নি। আপনি যেটা বলেছেন যে আসলে আমরা যেটা দেখেছি যে 90-এর পরবর্তী যখন যে সরকার থাকে তাদের ছাত্র সংগঠনগুলোই হল নিয়ন্ত্রণ করে আর হল চালায়, তখন স্বাভাবিকভাবে যে তাদের মানে কে না বলে একটা কর্মকাণ্ড কিংবা তাদের মতের বিরুদ্ধে গিয়ে ভিন্ন মত পোষণ করে হলে টিকে থাকাটা একটু দুষ্কর ছিল। আর বিশেষ করে 10 বছর এই 3 টার্মে পা দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায়, তাদের ছাত্র সংগঠন হলগুলোতে খুব ভালোভাবে আরও দখলদারিত্ব কায়েম করেছে। এখন আপনি যেটা বলছেন আমাদের কথা, যে আমরা কিছু কিছু যেমন আমি ছাত্রলীগ করেছি, সেই জায়গা থেকে আমার কাছে যখন মনে হয়েছে যে এই জায়গায় থেকে আমি প্রতিবাদ করতেছি না, তখন সেখান থেকে আমি সরে এসে আমি ভিন্ন রূপে আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করেছি। কিন্তু সব শিক্ষার্থী এই সাহসটা আসলে দেখাতে পারে না। আর ভোটের যেটা যদি বলেন যে ডাকসুতে আমরা নির্বাচিত হয়েছি, তার মধ্যে কি একটা পরিবর্তন হয়েছে কিনা, যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমি বলবো যে কিছু কাজ করেছে, যেটা তারা প্রশংসার দাবিদার রাখে, যে সকল ছাত্র সংগঠন যাতে ক্যাম্পাসে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে, সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু সেটা হলগুলোতে মানে ওইভাবে নাই। ক্যাম্পাসে পারে, কিন্তু হলগুলোতে সেই এখনও যারা থাকে এখন পর্যন্ত ওই ছাত্রলীগের মিছিল মিটিং করে ছাত্রলীগের যেটা হচ্ছে তাদের ইয়েস বলা ছাড়া মানে একটু ডিফিকাল্ট। ওই অবস্থার কোনো বদল ঘটেনি, তবে কিছুটা ঘটতেছে, ঘটেনি কিন্তু কিছুটা ঘটতেছে। যেমন আমরা বলবো যে এসএম হল দিয়ে শুরু হয়েছে, অন্যান্য হলগুলোতে আশা করি এখন যেহেতু ডাকসু চালু হয়েছে কিছুটা পরিবর্তন হবে। আর যেটা আপনি আরেকটু জেনে রাখেন যে আমি নিজে কিন্তু হলে থাকি না এখন পর্যন্ত, বিকজ কারণ আমরা তো হল থেকে যেসব শিক্ষার্থীরা আমাদের এই কোটা সংস্কার আন্দোলন, এটা তো ছাত্রলীগও ছিল, কিন্তু যখন সরকার মনে করেছে এটা যে সরকার বিরোধী আন্দোলন, ছাত্রলীগও মনে করেছে এটা ছাত্রলীগ বিরোধী আন্দোলন, তখন তারাও কিন্তু এই আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদেরকে হল থেকে বের করে দিয়েছে। আর তারা কিন্তু এখনও অনেকে হলে উঠতে পারেনি। এদের সংখ্যা কত হবে? এদের সংখ্যা আসলে আমি তো সঠিক জানি না, কারণ আমি সবার সাথে যোগাযোগ করতে পারি। তো আমাদের সাথে 40 থেকে 50 জন রয়েছে যারা সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন, এখন হলে থাকতে পারে না। না, সেটা ছাত্রলীগে কেউ ছিলেন এবং ছাত্রলীগের বাইরে সাধারণ শিক্ষার্থী। এটা বলা যায় সেফলি যে কোটা বিরোধী আন্দোলনকে, কোটা সংস্কারের আন্দোলনের সমর্থক শক্তি হিসেবে অনেস্টলি তারা বুঝেছে যে এটা হওয়া উচিত না, সেই ধারণা অথচ ছাত্রলীগ করে এবং হলে থেকে। তো তারা ওই যেটা ডিবাকল বললেন সেটা ঘটলো, এখন তারা হলে ফিরতে পারেনি। এদের সংখ্যা 10 হবে, 10 জন। না, ছাত্রলীগের সংখ্যাটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। তো আমার সাথে যারা কাজ করে, যেমন ছাত্রলীগের হলেই ছিল আগে যেহেতু হলে ছিল, সে ছাত্রলীগের কনসার্নে হলে ছিল। আচ্ছা, এটা ভালো একটা ক্রাইটেরিয়া। এরা কতজন হলে মানে আর ফিরতে পারেন? আমার জানা মতে আছে 40-50 জন রয়েছে, হয়তো দেখা যায় অজানাতে আরও রয়েছে। এটি আমার জানাতে প্রত্যেকটি হলেই টুকটাক রয়েছে। বিশেষ করে আমরা যেমন দেখি মেয়েদের হলেও কি? হ্যাঁ, মেয়েদের হলেও যেমন সুফিয়া কামাল হলের আপনারা ওই সময় দেখেছেন যে সুফিয়া কামাল হল যে ছাত্রলীগের নেত্রী ছিলেন, তিনি একটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিলেন। সেই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে বহিষ্কার করেছিল, আবার বহিষ্কার আদেশ নাটকীয়ভাবে তুলে নিয়েছিল। আর সেই ঘটনায় যেসব শিক্ষার্থীরা সেদিন আন্দোলন করেছিল বা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তাদের 20 জনকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল এবং তাদের অনেকে তখন হল ছাড়তে হয়েছিল শুধুমাত্র এই ঘটনার কারণে। আরেকটা বিষয় একটু বলেন যে আপনারা নিজেদের মধ্যে, আমরা এটা বুঝি না যে আপনারা আসলে নিজেরা ইন্টারনালি যখন বসেন তখন আপনারা ন্যাশনাল পলিটিক্স সম্পর্কে কী ভাবেন? যেমন 30শে ডিসেম্বরের নির্বাচন, এটা কি আপনারা ভাবেন যে এটা বড় রাজনৈতিক দলের বিষয়, এটা ঠিক ক্যাম্পাসের বিষয় নয়? বা যদি থেকে থাকে যে না, এটা আমাদের একটা কনসার্ন আছে, আপনারা 30শে ডিসেম্বরের নির্বাচন সম্পর্কে আপনি বা আমি ঠিক জানি না আপনি কিছু বলেছেন কিনা, বা এখন আপনারা বিষয়টি কিভাবে দেখেন? আসলে আমরা যেটা বলছি যে সমাজ, সংস্কৃতি, রাজনীতি কোনোটির বাইরে নয়, প্রত্যেকটি একটি অপরটির সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। না, কিন্তু স্পেসিফিক্যালি বলুন, নির্দিষ্টভাবে হ্যাঁ না, এটা কি আপনারা বলেন ক্যাম্পাসে কিছু? মানে আমি বুঝতে চাইছি যে ক্যাম্পাসে ধরেন আপনারা মাঝে মাঝেই তো একটা মিটিং করে ফেলেন বা একটা স্লোগান দেন বা একটা চিকা মারেন, তো 30শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে কি কিছু বলেন কিনা? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী সচেতন এবং মেধাবী শিক্ষার্থী, সুতরাং দেশে কি ঘটতেছে সেটা তো প্রত্যেকেই কিন্তু সবাই জানে, রাইট, সবাই জানে বুঝে। যেটা আমরা বলছি যে এখন আমরা যেই বর্তমান আমাদের রাষ্ট্র কাঠামো ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা এসেছি,
যে এমন একটা বদ্ধ অবস্থায় আছি, আমরা অনেক কথা বলতে পারি না, বা বললে আমাদের গলা চিপিয়ে ধরা হয়, অনেক লিখতে পারি না, লেখাটাকে নিয়ন্ত্রণ করা হয় রাষ্ট্রীয় ব্যবস্থায়। মানে সোজা কথা হচ্ছে 30শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে আপনি নির্দিষ্টভাবে কিছু বলেন না। আমি পার্সোনালি বলেছি, অবশ্যই আমার সাথে যারা আমার সহযোদ্ধা রয়েছেন, বন্ধু বান্ধব বা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তাদের সাথে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। সেখানে তো আমরা অবশ্যই 30 ডিসেম্বর কি হয়েছে সেটা তো আমরা না, সারা বিশ্ব দেখেছে। সুতরাং সেই আলোচনা তো আমাদের মধ্যে অবশ্যই থাকবে। আচ্ছা, এখানে একটাই হচ্ছে, আমি আপনার কয়েকটা ফুটেজ দেখেছিলাম, মানে এতে যে আপনাকে প্রশ্নকর্তারা সবাই বলছিলেন, যেমন নাগরিক টিভিতে আপনি গিয়েছিলেন, সেখানে আপনাকে বারবার বলা হচ্ছিল যে আচ্ছা আপনি তো একই ব্যালট পেপারে ভোট হয়েছে, তো শুধুমাত্র ভিপিতে যারা দিয়েছে সেই ব্যালটটা শুদ্ধ ছিল, আর বাকিরা যেটা দিয়েছে সেইটা আপনি অশুদ্ধ হয়েছে বা কারচুপি হয়েছে। এটা কিভাবে কম্পিটেবল হয়? তো আপনি তার উত্তরে বলার চেষ্টা করেছেন যে, আমি যদি ঠিক বুঝে থাকি, আপনার ইন্ডিকেশনটা ছিল যে এটা তো ভোটের রেজাল্ট হওয়ার কথা ছিল 6টায়, এটা হয়েছে রাত 3টায়, সুতরাং ওখানে ম্যানিপুলেশন হয়েছে এবং রিয়েলি আমি হয়তো আরো বেশি ভোট পেতাম। মানে আমার ধারণাটা এরকমের হয়েছে যে আপনি ওরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন যে এটা একটা কনকক্টেড রেজাল্ট, তারা ওইভাবে দিয়েছে, আমাকে হয়তো কোনো কারণে একটা দিয়েছে। এই আসলে আমার এই ধারণাটা ঠিক কিনা, আপনি কি ইঙ্গিত করছেন আসলে? না, সেটা আমি স্পষ্টভাবেই বলেছি, যেহেতু এটা আমরা শিক্ষার্থীদের সাথে মিশি, আমাদের অভিজ্ঞতা বা আমাদের আস্থা রয়েছে যে শিক্ষার্থীরা আমাদেরকে বিপুল পরিমাণে ভোট দিয়েছে। আর যেহেতু প্রত্যেকটা হলে আপনার হল সংসদের রেজাল্টগুলো হলে দিয়েছে, তো ডাকসুর ফলাফল কেন আপনার সিনেটে নিয়ে আসতে হবে? ডাকসু কোন হলে কত ভোট পেয়েছে ওখানেই ঘোষণা করা যেত। এখানে একটা সন্দেহের কারণ রয়েছে। আরেকটি কারণ রয়েছে, যেটা হল সংসদের ফলাফলগুলো ঘোষণা করার পরে ডাকসুর ভোট গণনা হল রাত্র 3টার, রেজাল্ট প্রকাশ করা হলো 3টায়, অথচ মেশিনে কাউন্ট করা হলো ভোট গণনা। সেখানে সর্বোচ্চ সময় আপনার 2টায় ভোট শেষ হয়েছে, 3 ঘন্টা সময় লাগলে 5টা, 5 ঘন্টার সময় যদি লাগে সর্বোচ্চ সময় 7টা, সেখানে 3টা কোন কারণে ডিলে করা হয়েছে সেটি আমাদের একটি সন্দেহের জায়গা, যে হয়তো এখানে আসলে বিভিন্ন ধরনের, যেটা আমরা বলি আসলে সেট আপ দেওয়া হয়েছে, আমাদের সন্দেহ রয়েছে। আপনার ওই সেট আপ শব্দটা আমি নিচ্ছি, আপনি এই যে অনেকে ইন্ডিকেশন দেয় যে মির্জা ফখরুল যে একটি আসনে জিতে গেলেন সেটা সেট আপের ফল, আর আপনি যে ডাকসুর ভিপি হিসেবে জিতলেন সেটাও সেট আপের ফল। এই রাজনীতিতে এই যে যোগসূত্র তৈরি হয়েছে, আপনার কি ধারণা যে আপনি ডাকসুতে নির্বাচিত হয়ে এই সেট আপ আপনারা ভাঙতে পারবেন? এটা একটা শৃঙ্খল এবং আমরা এটা সবাই বুঝি কিন্তু বলতে পারি না। তো আপনার কি মনে হয় এটা আপনি কি করে ভাঙবেন? দেখেন, এখন আমরা চতুর্দিকে অসংখ্য অন্যায় অনিয়ম দেখি, কিন্তু সেটা দেখে যদি আমরা হতাশ হয়ে যাই, পরিবর্তনের চেষ্টা না করি, তাহলে তো এই সমাজ ব্যবস্থা টিকে থাকবে না। আমরা এই বিশ্ববিদ্যালয়ে বলেছি যে বিশ্ববিদ্যালয় অনেক ধরনের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নেয়। যেমন আমরা দেখেছি যে আসলে যে যাকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু বলি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয় থেকেই একটি আন্দোলনের কারণে বহিষ্কার করা হয়েছিল, অথচ এই বিশ্ববিদ্যালয় এখন তাকে নিয়ে নানান ধরনের প্রশংসামূলক বাক্য ছাড়ে, সম্মান দেখানো হয়। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক ধরনের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নেয়। আর আপনি যেটা বলছেন, নির্বাচনে আমরা দেখেছি যে এই নির্বাচনে কোথায় কোথায় কী ধরনের অনিয়ম হয়েছে বা ব্যত্যয় ঘটেছে। সুতরাং এই ডাকসু যেহেতু 28 বছর পরে হয়েছে, আমাদের অন্তত চেষ্টা থাকবে যে আগামী নির্বাচনে এই ধরনের অনিয়মগুলো যেন আমরা না ঘটতে দেই। এবং যেসব বন্ধুরা বাতিল চাইছিলেন তারা কি এখন একটু সরে এসছেন? তারা কি আপনাকে এখন সাপোর্ট দিচ্ছে, বা অ্যাটলিস্ট নৈতিক সাপোর্ট আপনারা পাচ্ছেন না? আমাদের যেটা স্বাভাবিকভাবে যে তুমি এখন ভিপি হয়ে গেছো, এখন আমাদের একটা কষ্ট চেপে হলেও একটা সাপোর্ট দিতে হয়, এই ডিলেমাটা কিরকম আমি জানি না ঠিক। এটা এই ক্ষেত্রে ক্যাম্পাসে কেমন ঘটছে, এটা কেমন সাপোর্ট পাচ্ছেন? এটা তো আমরা তো রাষ্ট্রীয় যন্ত্রী অসংখ্য অনিয়ম দেখি, আর সেগুলো দেখে অনেক সময় আমরা পরিবর্তন করতে চাইলেও পারি না। আর বিশ্ববিদ্যালয়টাও তো তার বাইরে নয়। বিশ্ববিদ্যালয় আজকে এমন একটি জায়গায় এসেছে, আসলে যেভাবে পরিচালিত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 73 অধ্যাদেশ দ্বারা একটি স্বাধীন প্রতিষ্ঠান হলেও সেখানেও যে ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয় বিভিন্ন কর্মকাণ্ডে, শিক্ষক নিয়োগে, ধরেন আপনার উপাচার্য নিয়োগে, সেই কারণে কিছুটা আমি বলবো যে নোংরা রাজনীতি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের অনিয়ম হয়ে থাকে। তবে আমাদের চেষ্টা থাকবে যে অন্তত এখান থেকে আসলে এই অনিয়মগুলো যেন না হয়। আর বিশেষ করে আমরা বলবো যে ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মনে কিছুটা সচেতনতার সৃষ্টি হয়েছে।
আর আমি কিন্তু এখন আমার জায়গা থেকে আমি বলছি না যে এই নির্বাচন দিয়ে 1 বছর পার করা উচিত। আমিও বলছি যে 28 বছর পরে একটি নির্বাচন হয়েছে, সেখানে আমরা কেন কলঙ্কিত ইতিহাস রচনা করব? সেই নির্বাচনটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা দেশের মানুষের একটা দৃষ্টিভঙ্গি থাকে। বিশেষ করে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কি করে সেটা সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অনুসরণ করে। আগামী নির্বাচনটি ধরুন মধ্যবর্তী নির্বাচন হবে না, আগামী নির্বাচন যথাসময় হবে এবং সেজন্য খুব বেশি সময় নেই। তো আপনি কি বলবেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে আগামী নির্বাচন যাতে ফেয়ার হয় এটা বাতিল করে হোক আর যথাসময় নির্বাচন হোক, আগামী নির্বাচন শব্দটা বলছি, আগামী নির্বাচনটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় সেজন্য আপনি কি নির্দিষ্ট কয়েকটা কথা বলতে পারেন যে আপনাদের মনে হয় কি যে সেটা এখনই গুছিয়ে আন্দোলন শুরু করা উচিত বা কর্মসূচি ঘোষণা করা উচিত বা ভিসিকে স্মারকলিপি দেওয়া উচিত? আপনি কয়েকটা পয়েন্ট বলেন যেটা আপনি আগামী নির্বাচনের আগে কর্তৃপক্ষ যাতে এটা ফয়সালা করে ফেলে, নির্বাচন যখনই হোক তারা এখনই ঘোষণা দিক যে আমরা, যেমন আপনার সেটা গঠনতন্ত্রের সংশোধনী হতে পারে, আপনার কেন্দ্রগুলো কোথায় হবে, ভোট কেন্দ্রগুলো সেটা হতে পারে, আপনার এটা ইভিএম পদ্ধতিতে হবে কিনা, কিভাবে ভোট হতে পারে, স্বচ্ছ ব্যালট হবে কিনা, এরকমের আপনারা নাকি যে দাবিগুলো আপনারা গত নির্বাচনকে রেখেছেন ওগুলোর মধ্যে আর মডিফিকেশনের কিছু নেই, ওগুলোই আপনারা বাস্তবায়ন চান? কোনটা? না, গত নির্বাচনী প্রক্রিয়াটা নিয়ে আমরা শুরু থেকেই খুব আপত্তি জানিয়েছিলাম। একমাত্র ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ব্যতীত প্রত্যেকটি ছাত্র সংগঠন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেইগুলো যদি আমলে নিত তাহলে আজকের এই পরিস্থিতি দেখতে হতো না। তারা আমলে নেয়নি। আর তারপরে আমরা নির্বাচনমুখী ছিলাম এই কারণে যে 28 বছর ধরে নির্বাচনটি হয়নি, অন্তত নির্বাচনটি হোক। আর আপনি যেটা বলেছেন, অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে বলেছেন যে তারা তাদের ভুলগুলো এই নির্বাচনে দেখেছেন, ভবিষ্যতে এই ভুল যাতে না হয় তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমাদের পক্ষ থেকে অবশ্যই সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা থাকবে। আমি যদি বলি যে তার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইগো প্রবলেমে, মানে ইগোতে নিয়ে ভুগলে হবে না যে ভোট কেন্দ্র হলেই করতে হবে। শিক্ষার্থীদের গত নির্বাচনেও দাবি ছিল, আমি ডাকসুর বিপি এখনও দাবি জানাবো যে এখন অন্তত কিছু প্ল্যান বিশ্ববিদ্যালয়ে স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। আর সেটা আমরা ডাকসু থেকেও তাদেরকে বলবো যে হচ্ছে আগামী নির্বাচন কোন তারিখে হবে এবং সেই নির্বাচনে নির্বাচনের যেই দাবিগুলো উপেক্ষিত ছিল অথচ সেগুলো প্রয়োজনীয় ছিল, যেমন ভোট কেন্দ্র আপনারা হলের পরিবর্তে হচ্ছে একাডেমিক ভবনে করা। কারণ একাডেমিক ভবনে আমরা ক্লাস করি, ভোট কেন্দ্র করতে সমস্যা কোথায়? একাডেমিক ভবনে করা। পর্যবেক্ষক, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়, পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ শিক্ষকদেরকে যুক্ত করা যাতে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে। এবং এই নির্বাচনে সবচেয়ে হাস্যকর যেটা ছিল, আসলে জাতীয় নির্বাচনে আমরা দেখি যে অমোছনীয় কালি লাগিয়ে দেওয়া হয়, এই নির্বাচনে কিন্তু সেই কালি লাগিয়ে দেওয়া হয়নি। যে কারণ হচ্ছে আমরা দেখেছি যে আসলে ওই একটি ছাত্র সংগঠন, বিশেষ করে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ভোট দিয়ে আবার শিক্ষার্থীদেরকে লাইনে দাঁড় করে একটা লাইন জ্যামিং করেছিল। সেই জন্য হচ্ছে একদম সুশৃঙ্খলভাবে বাঁশ দিয়ে সুতা বেঁধে একটা লাইন তৈরি করে দিতে হবে, একাধিক লাইন যাচ্ছে সেখানে, এবং শিক্ষার্থীদের ভোট দেওয়ার পর হাতে কালি দিয়ে দিতে হবে। এবং যেখানে জাতীয় নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করা হয় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিলের ব্যালট বক্স নির্বাচনের দিন ব্যবহার করা হচ্ছে। তদন্ত কমিটির কাছ থেকে কি আশা করেন, কবে তারা রিপোর্ট দিতে যাচ্ছে? না, আমি একটু এটা বলে নিই, সেখানে আমরা অবশ্যই স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহারের কথা বলবো এবং টাইমের যে প্রবলেমটা ছিল সেটি অবশ্যই 2টার পরিবর্তে 4টা পর্যন্ত করতে হবে। মেয়েদের হলগুলোতে সুষ্ঠুভাবে লেখাপড়ার যেসব অন্তরায়, একটু টেনশন, সেগুলো 2-1টা যদি নির্দিষ্ট করেন যে এই হলে এই ধরনের বিষয়ে কিছুটা টেন্স করে রেখেছে যাতে ভালো লেখাপড়ার পরিবেশ ব্যাহত হচ্ছে। না, মেয়েদের হলগুলোতে একটু সমস্যা কম, যেমন হচ্ছে সিট দেওয়ার বিষয়ে, যেটা হচ্ছে মেয়েদের শুধু সিটের সমস্যা। হ্যাঁ, সিট হচ্ছে 2 ভাবে দেওয়া হয়, একটা হচ্ছে পলিটিক্যাল বিবেচনা আর একটা হচ্ছে প্রশাসনিক বিবেচনা। এটা পার্সেন্টেজ বললে না, এটার এই এক্সাক্ট পার্সেন্টেজটা আমি বলতে পারি না, তবে আমার মনে হয় যে 30% পলিটিক্যাল বিবেচনায় দেওয়া হয় বিশেষ করে, এবং ওদের কিছু রুমই দিয়ে দেওয়া হয় যে হচ্ছে ওরা পলিটিক্যাল মেয়ে উঠানোর জন্য বিশেষ করে। এই পলিটিক্যাল মেয়েদের সব মেয়েদের হলেই এই ব্যবস্থা রয়েছে, অলিখিত এই ব্যবস্থা। যেহেতু দীর্ঘদিন ধরে এই চর্চাটি হয়ে আসছে, সুতরাং বর্তমান যারা প্রশাসনিক দায়িত্ব পালন করেছে তারা স্রোতের বিপরীতে যায়নি, ওটার সাথে তাল মিলিয়ে চলছে। সেই জায়গা থেকে আমার মনে হয়, আমি এক্স্যাক্টলি জানি না, তবে সুফিয়া কামাল হলে রয়েছে, মৈত্রী হলে রয়েছে এবং হচ্ছে শামসুন্নার হলে, মনে হয় সব হলগুলোতেই রয়েছে। আচ্ছা, এখন আর একটা জিনিস বলেন যে
ছাত্রলীগের প্রভাব ডাকসুতে বেশি থাকবে, কারণ তারা অনেক সিট পেয়েছে নির্বাচনে। তো তাদের সঙ্গে যে সহাবস্থান বা আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে যে কি করে এই বৈরিতে সত্ত্বেও, কারণ আপনি এটা বুঝেন যে এটা একাই আপনি সব কিছু ঝেড়ে ফেলতে পারেন না, তো এটা মেনে নিয়ে আপনি কি আশাবাদী, বা আপনি কি তাদের সঙ্গে কিছুটা কথা বলেছেন যে আসো আমরা এই দুই একটা কাজ আমরা একত্রে করি, এরকমের ন্যূনতম একটা জায়গায় একটা দুইটা কাজ এটা কি শুরু করেছেন বা করবেন ভাবছেন, এরকমের কিছু যদি থাকে? না, এটি তাদের দিক থেকেও আসলে তারা আমাকে বলেছে বেশ কয়েকবার যে আমরা ডাকসুকে কার্যকর করতে চাই, যে কোনো ছাত্র সংগঠন নয়, সাধারণ শিক্ষার্থীদের এই মানে হচ্ছে যে ইউনিয়ন সেই হিসেবে। সেই জায়গা থেকে তো আমি বলেছি যে আমরা তো সেটাই চাই যে ডাকসুতে কে ছাত্রলীগ থেকে আসলো, কে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে আসলো, সেটা মুখ্য বিষয় না। ডাকসুতে যারা নেতৃত্ব দেবে তাদের মনে রাখা উচিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমত শিক্ষার্থীদের প্রতিনিধি। একটা দুটো বিষয় বলুন যা আপনি সুযোগ পেলেই আপনি এইটা প্রথম এক নম্বর কাজ হিসেবে করবেন, যে এটা ইউনিমাস রেজুলেশন হবে এবং ডাকসুর নেতৃত্বে এটা হবে, এরকমের একটা দুইটা কাজ। না, আমরা তো ইতিমধ্যেই বলেছি যে বিশেষ করে প্রথমত যেটা আমার জিএসকে আমি ইনফর্ম করেছি, বিশেষ করে আমরা সব হলের শিক্ষার্থীদের নিয়ে এবং সব হলের প্রাধ্যক্ষরা থাকবে, যেহেতু তারা হলের সভাপতি থাকেন, আর ডাকসুর সভাপতি যেহেতু উপাচার্য মহোদয়, কোষাধ্যক্ষ মহোদয় থাকবেন, আমরা একটি সিনেটে সকলের মধ্যে একটি পরিচিতি পর্ব এবং হচ্ছে ম্যানার শেখানো, যেটা বলা হচ্ছে যে 28 বছর পরে নির্বাচনটি হচ্ছে, অনেকের অনেক কিছু অজানা রয়েছে, সেটি নিয়ে একটা মিটিং করব সকলের উপস্থিতিতে। ভিসিও কিন্তু বলছেন যে একটা ওরিয়েন্টেশন কোর্স বা একটা কিছু এরকম। হ্যাঁ, উনি বলেছে, আর সেটি আমরাও বলেছিলাম। হয়তো স্যার বলছেন যে ডাকসুর কথাটা, যে ডাকসু আমার প্রস্তাব ছিল যেটা জিএস আমি ইতিমধ্যে আলোচনা করেছি, যে আমরা সকল হলের নির্বাচিত নেতৃবৃন্দ এবং ডাকসুর নেতৃবৃন্দ সহ করব। আর দ্বিতীয় যে বিষয়টি আমরা একমত হয়েছি যে হচ্ছে এই ডাকসুর ক্যাফেটেরিয়াটাকে একটু উন্নত মানের করা লাগে, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি একত্রে বসে। তারপরে আমরা যেটা বলেছি হল থেকে যেটা হচ্ছে যে নিয়মিত শিক্ষার্থীরা যাতে সিট পায়, রাজনৈতিক হয়রানি যাতে না করা হয়, তারা সেটি কিন্তু সম্মত হয়েছে, যদিও কাজ এখন পর্যন্ত শুরু করতে পারেনি মানে ওইভাবে, কিন্তু তারাও কিন্তু এটিতে সম্মত হয়েছে এবং তাদের নির্বাচনী ইশতেহারেও এই জিনিসটি ছিল যে হল থেকে গেস্ট রুম, গণরুম তুলে দেওয়া। আচ্ছা, আপনি এই গণরুম ভেঙে দেওয়ার কথা আপনার মুখে শুনেছি, এটা কি বলুন তো, এটা কি ঘটে ওখানে? না, গণরুমটা আসলে ওই রাজনৈতিক যে ছাত্র সংগঠন, বিশেষ করে যারা ক্ষমতাসীন, তারাই সৃষ্টি করে এটা, মানে হচ্ছে তাদের রাজনৈতিক প্রোগ্রামে লোক সংখ্যা বাড়ানোর জন্য। যেহেতু বিশ্ববিদ্যালয়ে বর্তমান নিয়ম অনুযায়ী ছিল যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ওইভাবে মানে বৈধভাবে হলে তোলার নিয়ম নাই, কিন্তু সেই কাজটি করে যাচ্ছেন যে ছাত্র মানে বিশেষ করে বিএনপি ক্ষমতা থাকলে তাদের ছাত্র সংগঠন ছাত্রদল, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ, আর তাদের দিয়ে হচ্ছে জোরপূর্বক বিভিন্ন মিছিল মিটিং করানো, রাজনৈতিক প্রোগ্রামে যেতে বাধ্য করা, এইটা করা হয়। কিন্তু সেটা ছাত্রলীগ আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের আগে তারাও বলেছে যে গণরুম থাকবে না, শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট পাবে। এখন মুখে বলার পাশাপাশি সেটি যদি কাজেও তারা আন্তরিক হয়, তাহলে তো এটা করতে সমস্যা নেই। আর তারা আমাকে বলেছেন যে তারাও এটার প্রতি আন্তরিক, সেই জায়গা থেকে এখন দেখি কবে কাজ শুরু করা যায়, এটি নিয়ে আমরা কাজ করব। এবং আমরা কিছু সমস্যা যেটা বলেছিলাম যে বিশেষ করে সুফিয়া কামাল হল, মেয়েদের মৎস্য হল, বঙ্গবন্ধু ফজিলাতুন্নেসা মুজিব হল একটু দূরে, এবং হচ্ছে শিক্ষার্থীদের একটু রিক্সা যাতায়াত করতে হয়, বিশেষ করে ক্যাম্পাসে আমরা অনেক ধরনের যানবাহন দেখি, সেই জন্য আমরা বলেছিলাম যে আমরা কিছু রিক্সা ফিক্সড করে দেবো, তাদের ড্রেস কোড থাকবে, ভাড়া নির্ধারিত থাকবে। সেই কাজটি কিন্তু আমরা বিপি, জিএস, এজিএস একসাথে বসে ওই যে রিক্সাওয়ালাদের যে সংগঠন তাদেরকে নিয়ে বসেছি, তাদের কাছ থেকে ভাড়ার একটা ইতিমধ্যে বসেছেন? হ্যাঁ, বসেছি তাদেরকে। প্রথম কাজ যেটা আপনারা সর্বসম্মতভাবে, হ্যাঁ বলা চলে, এটি প্রথম কাজ, এটাই করে দেখান যে সর্বসম্মতভাবে এই কাজটা সাকসেসফুলি আপনারা করেন। এটা সাকসেসফুল হওয়ার পথে, যেহেতু আমরা ওনাদের কাছে একটা ভাড়া নিয়েছি এবং আমরা একটা ঠিক করে দিব, আর 200 বা 250 রিক্সা আমরা এই এরিয়ার মধ্যে নির্দিষ্ট করে দেবো, সেটি চলছে এবং এটি আশা করি খুব অল্প সময়ের মধ্যে এটি দৃশ্যমান হবে। ভাড়াও নির্দিষ্ট করে দেয়? হ্যাঁ, ওনারা একটা ভাড়ার তালিকা দিয়েছে আর আমরা একটা ভাড়ার তালিকা দিব, কারণ সাধারণত যে চাবে সে একটু বেশি চাবে। এটি আমরা আশা করি হয়তো এক সপ্তাহের মধ্যেই এইটা হয়তো দৃশ্যমান হবে। বাহ, এটা খুব ভালো। এখন বলুন যে আপনার নিজে সংগঠন করতে এসে আপনি নিয়মিত কত ছাত্রছাত্রীর সঙ্গে আপনার যোগাযোগ হয়?
না আমরা তো বলবো যে আমরা বিশেষ করে না আপনি একেবারে ব্যক্তিগতভাবে বলেন, আমার অন্য একটা প্রশ্ন আছে যে বড় সেটা আসার আগে এটা জানতে চাইছি না বড় পার্সোনালি কত ইন্টারঅ্যাকশন হয়, মানে একেবারে ইন্ডিভিজুয়ালি? না ইন্ডিভিজুয়ালি তো বিশেষ করে 50 জন 100 জন, মানে আপনার একটা সার্কেল যাদের সঙ্গে আপনি ওঠা বসা করেন, তাদের মনোভাব বুঝেন, তাদের সঙ্গে প্রায় কথা হয় বা তাদের ধারণা বুঝতে পারেন, এরকমের একটা ফিগার আউট করতে চাই। না ফিগার আউট আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বলবো যে অন্তত 50% শিক্ষার্থীদের সাথে আমাদের নিয়মিত ইন্টারাকশন, কারণ আমাদের সাথে আমরা হেঁটে গেলে কলমনে পেজ দিতে চাই। সেই সংখ্যাটা কত হবে? না সংখ্যাটা যেমন আমি আসলে আপনি কোনটা বুঝাচ্ছেন যে আমার সাথে কি যারা কাজ করে তারা নাকি শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশনটা? দুই অর্থেই ধরুন, একটা তো হচ্ছে যে পার্সোনালি আপনি, আর পার্সোনালি তো হিউজ লোকের সঙ্গে সম্ভব হয় না, আর একটা হচ্ছে যে মানসিক একটা সাপোর্ট, আপনিও বুঝেন যে আপনারা তার সাপোর্টার, বা একটা ল্যাঙ্গুয়েজ মানে মুখে কথা না হলেও আপনি বুঝতে পারেন তাদের কথা, এরকমের। ওইভাবে আমি ফিগার আউট করতে পারবো না, তবে আমি যখন কলা ভবনে যাই সাধারণত দেখি সব ডিপার্টমেন্টের করিডোর দিয়ে হেঁটে গেলে কিন্তু সব ডিপার্টমেন্টের কিছু কিছু স্টুডেন্ট পাওয়া যায়, তাদের সাথে কথা বলি, আইন অনুষদে যাই তাদের সাথে কথা বলি। এরকমের এনভায়রনমেন্টে কত বছর? আমি তো প্রায় আছে, বিশেষ করে আগে এতটা বিশেষ করে ছাত্রদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাইনি। এটা হচ্ছে আমি বলবো যে কোটা সংস্কার আসলে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ততার সুযোগটা পেয়েছি, আর এখন ডাকসু হতে এখন নিয়মিত হচ্ছে, এটা 1 বছর ধরে এই বিষয়টা হচ্ছে। আচ্ছা আপনি আমাকে একেবারে নির্দিষ্টভাবে বলেন যে আপনার এই অভিজ্ঞতা থেকে আপনি কখনো এটা লক্ষ্য করেছেন যে ছাত্রছাত্রীরা এই রকমের আলোচনা করে এবং দুঃখবোধ আছে তাদের, তারা বলে যে আমরা লজ্জিত, এবং দুটো ব্যাপার, একটা হচ্ছে যে আপনি জানেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান একেবারে লোয়েস্ট, নাম্বার 1, এবং এ থেকে ওঠার কোনো লক্ষণ তো আমরা দেখি না, এক। আর একটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম প্রচুর, আমি যদি এটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই র্যাঙ্কিংয়ের এই শোচনীয় অবস্থা, আচ্ছা এটা আগে বলুন যে এই শোচনীয় অবস্থাটা নিয়ে আপনারা আক্ষেপ হয় কিনা যে এটা শিক্ষকরা দের সঙ্গে ছাত্ররা আলোচনা করে, বা ছাত্ররা কখনো বা শিক্ষকরা ছাত্রদের সঙ্গে আলোচনা করে, এই 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 মনস্তত্ত্বটা আমি বুঝতে চাইছি যে আপনারা আসলে এই বিষয়টাকে কীভাবে হজম করেন। এইটা আসলে আমি মনে করি যে প্রত্যেকটা সচেতন শিক্ষার্থীদের হচ্ছে মানে প্রকাশিত বা অপ্রকাশিত ক্ষোভ, যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, বা এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি বিদ্যাপীঠ, আন্দোলন সংগ্রাম ইতিহাস রয়েছে, কিন্তু এখন বিশেষ করে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিংয়ে বিভিন্ন কারণে এটা একদম নিচের। এই ক্ষেত্রে আমি বলবো যে ছাত্রদের যতটা না দায় রয়েছে, শিক্ষকদের তার চেয়ে বেশি দায় রয়েছে। কারণ হচ্ছে আমি বলবো যে তার মূলে কারণ রয়েছে শিক্ষকরা বিশেষ করে এতটা রাজনীতিকীকরণ করে ফেলেছে। আপনারা দেখেছেন যে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন জাতীয় মাধ্যমগুলোতে রিপোর্ট হয় যে শিক্ষক নয় এখন ভোটার নিয়োগ হয়। তো এতটা রাজনৈতিক বিবেচনা যোগ্য প্রার্থীদেরকে অনেক সময় মূল্যায়ন করা হয় না, যেই কারণে আমরা মনে করি যে শিক্ষার্থীরা যে যোগ্য শিক্ষকদের আরেকটু কাছে পেতে পারতো, তাদের এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে জ্ঞান নিতে পারতো, সেই জিনিসটাও কিছুটা বঞ্চিত হচ্ছে। আর রাজনীতির কারণে বিশেষ করে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে যেটা হলের সমস্যা বা গবেষণার সমস্যা, শিক্ষার্থীদের যে হচ্ছে শিক্ষার উপকরণ সহ পড়াশোনার যে পরিবেশ সেটিও ব্যাঘাত হচ্ছে। এটার মানে আমি বলবো যে প্রধান কারণ হচ্ছে রাজনীতিকীকরণ। আর সেই ক্ষেত্রে শিক্ষকরা হচ্ছে বিশেষ করে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করে তারা হচ্ছে বেশি দায়ী থাকেন। কারণ এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি খুব অবাক হয়েছিলাম যে আমি দেখেছিলাম যে আপনার ফিলোসফি ডিপার্টমেন্টের গবেষণার জন্য 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়, বিজ্ঞান অনুষদ বায়োলজি ডিপার্টমেন্টের অনুষদেও 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এখন দেখেন ফিলোসফিটা হচ্ছে সমাজ নিয়ে চিন্তা করে, দর্শন ভিত্তিক, কিন্তু বিজ্ঞান তো একটা বিভিন্ন তাত্ত্বিক গবেষণা করে, সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস ক্রয় করা হয়, সেইখানে তো একটা পর্যাপ্ত বাজেট দিতে হবে। সেই বাজেটটা যদি না থাকে শিক্ষার্থীরা তো গবেষণায় আগ্রহী হবে না, শিক্ষকরা অনেক সময় সেটার প্রতি মনোনিবেশ করবেন না। আর এখন আমরা যেটা দেখি যে শিক্ষকরা আসলে বিশেষ করে বিভিন্ন পদ পদবীর জন্য বিশেষ করে এতটা লবিং তদবিরে ব্যস্ত থাকেন, তারাও আমি বলবো যে একাডেমিক কাজে বিশেষ করে গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করবে কিন্তু ওই ধরনের সময় অনেকটাই দিতে পারেন না। আমি গতকালকেই তো
হচ্ছে আমাদের যে সাবেক উপাচার্য ছিলেন যিনি ৭৬ থেকে ৭৩, আব্দুল হালিম চৌধুরী, ওনার একটি স্মরণ সভায় গেছি। সেখান থেকে একটি কথা শুনেছি, যেটি শুনে মনে হয়েছে তাহলে আসলে যেটা আমরা শুনি যে অনিয়ম অবিচার সমাজের শুরু থেকেই বোধহয় ছিল, যে ওখানে শুনেছিলাম যে একজন শিক্ষক, উনি নিজে বিশেষ করে ক্যামব্রিজ থেকে পিএইচডি করে এসেছিলেন, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দিয়েছিলেন। ওনার সম্ভবত অ্যাসোসিয়েট প্রফেসর করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয় করেনি, ওনাকে যথাযোগ্য সম্মান দেয়নি। তখন উনি রাজশাহী ইউনিভার্সিটিতে অভিমান করে এই বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলেন। তার চেয়ে গবেষণা কম একজন জুনিয়র, যেটা তার সে এক্সপিরিয়েন্সও কম, তাকে অ্যাসোসিয়েট প্রফেসর করা হয়েছিল, না যেন প্রফেসর করা হয়েছিল, এরকম একটা বিষয়। তো এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমরা দেখি যে ওই শিক্ষকদেরও এই মানে বিশেষ করে প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট থেকে প্রফেসর ক্ষেত্রে এরকম কিছু রাজনৈতিক বিষয় বিবেচনা করার কারণে অনেক যোগ্য শিক্ষকও মূল্যায়ন না হওয়ার কারণে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতি অভিমান থেকে অনেকে বাইরে চলে যাচ্ছেন বা পিএইচডি করার জন্য যাচ্ছেন, আর ফিরে আসছেন না এই বিশ্ববিদ্যালয়ে। এই বিষয়গুলো একটু ডেলিকেট, কিন্তু আপনারা কি ট্রাই করেন? মানে আমি জানি না আপনাদের ম্যানিফেস্টোতে কি এই বিষয়ে কিছু বলা ছিল? না, আমাদের তো অবশ্যই ছিল যে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে, যেখানে ছাত্ররা হচ্ছে রেটিং করবে। রেটিং বলতে আমি বলছি যে শিক্ষকের লেকচার সে কতটুকু বুঝতে পারতেছে বা কতটুকু তাদের পাঠ্য সিলেবাস অনুযায়ী মনোভূত হচ্ছে, এই ধরনের একটা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার আমরা দাবি জানিয়েছি বা এখনও জানাবো। আর আমরা যেটা বলেছি যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য যে গবেষণার বাজেট সেটি খুবই অপ্রতুল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের শিক্ষা ক্ষেত্রে যে বাজেটটা দেওয়া সেটি একটি অপ্রতুল। সেই জায়গা থেকে আমরা বলবো যে শিক্ষাক্ষেত্র আমরা এইবারই, যেহেতু আমরা ডাকসু নির্বাচিত হয়েছি, ডাকসুর পক্ষ থেকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে এই বিষয়টি বলবো যেন শিক্ষাক্ষেত্রে বাজেটটা বৃদ্ধি করা হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে আমরা বলেছি যে 20% যেন গবেষণা খাতে বরাদ্দ করা হয়। আর সেখানকার মধ্যে যে হচ্ছে অবশ্যই যেন মানে হচ্ছে ছাত্র শিক্ষকদের একটা নির্দিষ্ট অনুপাত রাখা হয়, যে এই ছাত্র তার ধরেন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন পরে সে রিসার্চের উপরেই সময় দেবে, তার তো একটা চলার জন্য তো একটা ব্যবস্থা হতে হবে, সেই সাপোর্টটা দিতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। আর এই র্যাঙ্কিংটা তো মূলত বিশেষ করে শিক্ষার পরিবেশ, গবেষণা, কতটি জার্নাল বের হয়েছে, কতজন এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে বা কতজন স্কলার্স রয়েছে যারা এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছেন, এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এগুলোর উপরে র্যাঙ্কিং করা হয়। তো এইগুলাতে পিছিয়ে থাকার কারণে আমরা র্যাঙ্কিংয়ে পিছিয়ে, সেই জায়গা থেকে উত্তরণের আমাদের চেষ্টা থাকবে। সেই শিক্ষানীতিটা বাস্তবায়ন হয়নি, এবং এবারে যে নতুন এই গভর্নমেন্ট যেটা করেছে তার উপরেও তো 6-7 বছর চলে গেল। এই বিষয়ে আপনারা কি কোনো বক্তব্য রাখেন যে শিক্ষা আইন যে বাস্তবায়ন হচ্ছে না? আমরা যেহেতু আমরাও 28 বছর পরে পেয়েছি ডাকসুটা, সেই কারণে আমাদের একটু কাজ করতে সময় লাগবে, বা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া রয়েছে বিশেষ করে বাংলাদেশের, আমাদের উচিত যে অন্তত ডাকসুর পক্ষ থেকে অবশ্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা বা একটা প্রস্তাবনা দেয়া। আর সেই জায়গা থেকে আমরা কাজ করতেছি, এবং আমরা আশা করি যে আমাদের জাতীয় বাজেটে বিশেষ করে আমরা শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়টা, শিক্ষা আইন বা হচ্ছে বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে যেটি ত্রুটি মনে হয় সেই বিষয়গুলো নিয়ে কিছু প্রস্তাবনা আমরা দেব। আপনি জানেন যে মানে ছাত্র সংগঠনগুলোকে এখন আমাদের নির্বাচনী আইনেও এটা আছে যে তাদেরকে আর অঙ্গ সংগঠন হিসেবে তারা দেখতে পারে না, মানে এটা আমি লিগ্যাল পজিশন বলছি। এই আন্দোলন কি গড়ে তোলা সম্ভব ক্যাম্পাস থেকে, যেটা লেজুর বৃত্তি যে শব্দটা দিয়ে যা বোঝানো হয়? আপনার কি মনে হয় যে ক্যাম্পাসের ছাত্ররা আন্দোলন করে এটা করতে পারবে? মানে অর্থাৎ বড় সংগঠনগুলো থেকে বিযুক্ত হয়ে ক্যাম্পাস নির্ভর ছাত্ররা ছাত্রদের মতো করে রাজনীতি করবে, এই অবস্থাটা জন্য ক্রিয়েট করার জন্য এটা কি আপনারা আন্দোলন করে করবেন, নাকি উপর থেকে যারা বড় রাজনৈতিক দলগুলো করেন এটা তাদের দায়িত্ব? মানে কোনটা সহজ বা কি করা উচিত? এটা তো বেরোতে হবে এটা জায়গা থেকে। না, এটি এখন এই যে আমরা যেটা বলেছি যে ছাত্র রাজনীতির নামে যে লেজুর ভিত্তিক অপরাজনীতি ক্যাম্পাসগুলোতে যে পরিমাণ প্রভাব বিস্তার করেছে বা ঝেঁকে বসেছে, এটা ছাত্ররা প্রতিবাদের মাধ্যমে সংশোধন বা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা খুব ক্ষীণ। তবে এক্ষেত্রে তো আমি মনে করি যে আসলে আমাদের যারা জাতীয় ক্ষেত্রে রাজনীতি করেন, বড় বড় রাজনৈতিক দলগুলো, তাদের একটা নৈতিক দায়বদ্ধতা রয়েছে যে অন্তত আমরা বাইরের দেখি, বাইরের কান্ট্রিগুলোতে ধরুন অক্সফোর্ডে ছাত্র ইউনিয়ন রয়েছে, সেখানে তো কে আপনার
কনজারভেটিভ করে, কে লেবারের স্টুডেন্ট করে, সেগুলো দেখা হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা যেটা বলেছি যে তারা ক্ষমতায় থাকার ক্ষেত্রে তারা ছাত্রদেরকে মনে করে যে তাদের একটা কি বলে যে পেশি শক্তি বা যাদের প্রোটোকল হিসেবে ইউজ করে তারা সবসময়। আমাদের ধরেন একজন দেখা যায়, আমরা দেখি বাংলাদেশের কালচারে যে একজন মিনিস্টার বিশ্ববিদ্যালয়ে আসলে যদি যেই ছাত্র যেই দলের ছাত্র সংগঠনরা তাকে প্রোটোকল দেওয়ার জন্য ছাত্রদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে রাখে, তাদেরকে কেন জোর করে লাইনে দাঁড় করিয়ে রাখতে হবে? এই যে অপরাজনীতিটা তো বিকাশ তো আমাদের মূল রাজনৈতিক দলগুলোই ঘটিয়েছে, সুতরাং তাদেরকে অন্তত এই অবস্থা থেকে এখন সরে আসতে হবে। আর যদি তারা সরে না আসে, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতেও অনেক ধরনের পরিবর্তন এখন লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে তারা তাহলে ছাত্রদের আস্থাটা হারাবেন। ছাত্রদের আস্থা হারালে আলটিমেটলি সাধারণ মানুষের মন থেকেও দূরে সরে যাবেন, তারা যদি এই সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের চাহিদা না বুঝে কাজ করতে পারেন। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ডাকসু হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যারা অনেকদিন নির্বাচন করছে না তারাও নির্বাচন করুক। তো এই অবস্থাটা আপনাদের সঙ্গে ওইসব বিশ্ববিদ্যালয়ের থেকে যারা আগ্রহী নির্বাচন নিয়ে, এরা কি যোগাযোগ করছে বা ওই ধরনের কি ধরনের, নাকি তারা এই ভয় পাচ্ছে যে ঢাকায় যা ঘটেছে সেটাই যদি আবার ঘটে তাহলে নির্বাচনের দরকার নেই, মানে এই অবস্থাটা কি ধরনের রেসপন্স পাচ্ছে? না, এখানে দুইটা জিনিসই রয়েছে। আর বিশেষ করে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা তো আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করতেছে। বিশেষ করে আমরা তো ধরে নিয়েছিলাম বা আমরা আশা করেছিলাম যে ডাকসুর পরও এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে। কিন্তু এখানে তো আপনি আসলে আমি সবাই জানি যে একটি অলিখিতভাবে যেটা বলা হচ্ছে যে গভর্নমেন্টের কনসার্ন ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারবে না, তারা যতই স্বায়ত্তশাসিত বলুক আর যতই বড় বড় কথা বলুক। সেই ক্ষেত্রে সরকারের আমি আশা করি যে তাদের সেই কনসার্নটা থাকবে যে অন্তত মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিকাশের লক্ষ্যে তারা সহযোগিতা করবেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন চালু করার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতেও কিছু স্বচ্ছ নেতৃত্ব বের হয়ে আসবেন, যারা জাতীয় রাজনীতির ক্ষেত্রে নেতৃত্ব দেবেন। এখন সেটা বিশ্ববিদ্যালয় প্লাস গভর্নমেন্ট দুইটা মানে শক্তির উপরে ডিপেন্ড করতেছে। আর ছাত্ররা এক প্রকারে উচ্ছ্বাসিত আছে যে অনিয়ম ব্যত্যয় ঘটেছে, তারপরেও তো কিছু সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব বের হয়ে এসেছে। আমরা ডাকসুতে ধরে না, আমরা তথাকথিত বড় বড় ছাত্র সংগঠনের বাইরে 2 জন নির্বাচিত হয়েছি। মেয়েদের 5টা হলের মধ্যে 4টা হলে স্বতন্ত্রভাবে মেয়েরা নির্বাচিত হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কী অনিয়ম হয়েছে সেটা তারা দেখেছে। সুতরাং আমি মনে করি যে পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যদি নির্বাচন হয় আর সেখানে তারা যদি ওই ধরনের কোনো অনিয়ম করার চেষ্টা করে, সেটি কিন্তু ছাত্ররা দেখেছে, তার প্রতিকার করার জন্য ছাত্ররা প্রস্তুত হয়ে আছে। তবে এখন দেখা দরকার যে আসলে নির্বাচনটা হয় কিনা, কারণ এখানে তো দুইটা বডিকেই হচ্ছে আন্তরিক হতে হবে, গভর্নমেন্ট এবং সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব থেকে ভালো কাজ যেটা আপনার বিবেচনায় সেটা কি? না, আমি মনে করি যে বিশেষ করে উনি হচ্ছে প্রধানমন্ত্রীর বাইরে ব্যক্তি হিসেবে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন সমস্যা যখন খুব সামনে চলে আসে উনি নিজে সরাসরি হ্যান্ডেল করেন। যেমন আমি যদি ডাকসুর বিষয়টাও দেখি যে এই ডাকসুর নির্বাচন নিয়ে যখন সংকট সংশয় নির্বাচন নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে, উনি ছাত্র প্রতিনিধিদেরকে ডেকেছিলেন। এইরকম কিছু ঘটনা, আপনার সঙ্গে তার সাক্ষাৎ সন্তোষজনক ছিল, মানে আমি খুবই সন্তুষ্ট। হ্যাঁ, তিনি আন্তরিকভাবে খুব কথা বলেছেন এবং বিশেষ করে অন্যান্য ছাত্র প্রতিনিধি যারা কথা বলেছেন তাদের কথাগুলো শুনেছেন, নোট নিয়েছেন। এটি আমার খুব ভালো লেগেছে যে একজন প্রধানমন্ত্রী হিসেবেও তিনি বিভিন্ন হলের ছাত্র প্রতিনিধি ভিপি বা জিএস একজন করে কথা বলেছেন। তারা একদম ধরে ধরে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমার হলে এই সমস্যা, সেগুলো তিনি খুব নোট নিয়েছেন দেখেছি। আপনি তাকে কিছু বলেছেন নির্দিষ্টভাবে? হ্যাঁ, আমি তাকে বিশেষ করে খুব 2টি বিষয়ের উপরে জোর দিয়ে বলেছি যে হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের এডুকেশনের কারিকুলাম সিস্টেমটাকে মডিফাই করা দরকার যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য। আর বাংলাদেশ যেহেতু একটি জনবহুল দেশ, এখানে হচ্ছে মানে কী ধরনের শিক্ষা ব্যবস্থা করলে আমাদের কর্মসংস্থান, শুধুমাত্র চাকরির প্রতি আমরা না চেয়ে থেকে কীভাবে আত্মনির্ভরশীল কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য সিলেবাসটাকে মডিফাই করা দরকার। আর বিশেষ করে কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়া দরকার। আর তাকে আমি এটা কথা বলেছি, বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থাটা খুব একটা নাজুক অবস্থা। আমি তাকে বলেছি, তিনিও শুনেছেন যে আমার মা হচ্ছে মারা গেছে খুব ছোটোবেলায়, এবং সেটা আমি এমন একটা এলাকায় যে চর অঞ্চলের একটা এলাকায় ছিলাম, সেখান থেকে আসলে একজন এমবিবিএস ডাক্তারের সান্নিধ্য পাওয়া পসিবল ছিল না। এখনও একই অবস্থা রয়েছে। জাস্ট এই ঘটনা
ঘটনাটার মাধ্যমে আমি তাকে দেখেছি যে চিকিৎসাটা এখনো আমাদের অনেকটা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। এই কথাটা বলেছেন? হ্যাঁ, এটাও তাকে বলেছেন এবং তিনিও আসলে একটু আক্ষেপ করেছিলেন যে আসলে তিনি চিকিৎসকদের চেষ্টা করতেছেন এত গ্রামে পাঠানোর জন্য, তারাও অনেকে যেতে চাচ্ছে না। তারপরেও তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে আমরা কাজ করতেছি। আর আমিও তাকে এই বিষয়টির প্রতি খুব জোর দিয়েছি যে সাধারণ মানুষের নাগালে যেন চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া যায়। আমরা এখন দেখি আমাদের দেশে খুব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা বড় বড় যারা ব্যক্তি কিছু হলেই তারা সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড চলে যান চিকিৎসা করার জন্য। তো আমার দেশে রিক্সাওয়ালা, শ্রমিক, আমার মতো সাধারণ মানুষ আমরা কোথায় যাব? সেই জন্য চিকিৎসা ব্যবস্থাটার উন্নতিটা করা উচিত। আচ্ছা, তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন ব্যবস্থার একটি সমালোচনা করুন। না, তার শাসন ব্যবস্থার সমালোচনা করতে গেলে বলবো তার আমলে উন্নয়ন হচ্ছে খুব ভালো, কিন্তু তার আমলে হচ্ছে আমরা যেটা দেখেছি যে গণতন্ত্রকে খুব সংকুচিত করা হয়েছে। এটি আমাদের জন্য খুবই হতাশার, শুধু আমাদের জন্য না, পুরো বিশ্ব এই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন যে বাংলাদেশে যে বর্তমানে যে নিয়ন্ত্রিত গণতান্ত্রিক ব্যবস্থা চলছে সেটি তো সামনের দিকে আসলে মানে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই ধরনের অবস্থাটা যদি চলতে থাকে, যেটা আমরা বলেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি আমরা মনে করি যে নির্বাচনী ব্যবস্থাটা তো ভেঙে পড়েছে আর একটা হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে যে এখন নির্বাচনে আপনার ভোট কেন্দ্রে মানুষ নেওয়ার জন্য মাইকিং করা লাগে। আগে যেটা আমরা গ্রামে দেখতাম যে গ্রামে যাত্রা হলে কিংবা গানের অনুষ্ঠান হলে এলাকাবাসীকে মাইক দিয়ে জানানো হতো যে আজকে অনুষ্ঠান হবে, আপনারা আসেন। এখন নির্বাচনে মানুষ ভোট দিতে যাচ্ছে না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে একজনের ভোট আরেকজনের দিয়ে দিচ্ছে। আর এর সাথে মূলত ক্ষমতাসীন দলেরই বিশেষ করে জড়িত বা তাদেরই একটু অ্যাক্টিভিটিসটা বেশি ছিল। সেই কারণে নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে পুরোই। আমি মনে করি যে এই ব্যবস্থা থেকে উত্তরণ করা দরকার। আর আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সেই ন্যায় বিচারও আমরা দেখি যে অনেকাংশেই আজকে আসলে ভুল লুণ্ঠিত হচ্ছে। আমি বিশেষ করে মনে করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার রুমে গিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, আমি তার একটি জিডি করতে শাহবাগ থানায় গেছি, আমার সেই জিডি নেওয়া হয়নি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন শিক্ষার্থী হিসেবে আমি যদি জিডি না নেয় পুলিশ, সুতরাং তারা যে সাধারণ মানুষের সাথে কী ধরনের ন্যায় বিচার করতেছে সেটি তো আসলে বলার অপেক্ষা রাখে না। আর একটি কথা আমরা যেটা বলেছি যে আমাদের দেশ উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের গণতন্ত্র আমরা চাই না, আমরা গণতন্ত্রের উন্নয়ন চাই, যেটা হচ্ছে যেই উন্নয়ন হচ্ছে গণতন্ত্রকেও মানে গণতন্ত্রকে ধারণ করে উন্নয়ন করে যাবে, মানুষের সম্পৃক্ততা বাড়বে। এখানে কোনো নিয়ন্ত্রিত গণতন্ত্রের মাধ্যমের উন্নয়ন আমরা সেটা চাই না, আর সেটা এই সমাজ ব্যবস্থায় চায় না। আমাদের যে সংবিধানের যে 4 মূল নীতি আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, আমরা মনে করি যদি গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় তাহলে সেটা সংবিধানকেও লঙ্ঘন করার একটি চেষ্টা করা হবে। আর যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাও ছিল একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা। এটি আমার কাছে খুব প্যাথেটিক মনে হয়। আসলে আমরা দেখি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বিরোধী দল থাকে, সাধারণত দুটি প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং বিএনপি। যখন বিএনপি ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একদম চেপে ধরার চেষ্টা করেছে, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না প্রতিবাদ করার জন্য। ঠিক আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বিএনপির সাথে এই কাজটি করা হয়। তো এর মাধ্যমে তো কোনো সুস্থ ধারা রাজনীতি গড়ে ওঠেনি। এখানে আপনারা জেতার পরে কি করেছেন একটু বলুন তো, জিএস এবং এজিএস এর সঙ্গে আপনারা একটু পার্সোনাল বিষয়টা বলুন, কি রকমের ইন্টারাকশন হয়, আপনারা পরস্পরকে ফুল বিনিময় করা, এই যে আপনাকে এসএম হলের ইয়েতে আমি দেখেছি যে নিন্দা করেছে, যদিও বলেছে আপনাকে দায়ী করেছে, বাট তারপরে আমি দেখেছি যে নিন্দা শব্দটা বের করেছে, আমি এটাকে পজিটিভ দেখি। তো লোক দেখানো হোক, কিন্তু নিন্দা শব্দটা এরকম লোক দেখানো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় না। তো আমাদেরকে আপনি একটু বলুন যে এই জিএস এর সঙ্গে আপনি পার্সোনাল র্যাপোর্টটা কিভাবে গড়ে তুলছেন, বা ইতিমধ্যে লাস্ট কাপল অফ ডেজ একটু আমাদেরকে একটু শেয়ার করুন যে তাদের এই যে আপনি আমার সামনেই ফোন দিলেন, সেও কি আপনাকে ফোন দেয়? এটা কি এজিএসও আপনাকে ফোন দেয়? আপনারা কি একত্রে লাঞ্চ করেছেন কখনো? হ্যাঁ, লাঞ্চ করেছি এবং লাঞ্চ তো কোষাধ্যক্ষ স্যারও যখন মিটিং ছিল তার পক্ষ থেকে আমাদের লাঞ্চ ছিল, আমরা লাঞ্চ করেছি। আপনারা নিজেরা উদ্যোগী হয়ে এই ডাকসু ভবনে একত্রে খেয়েছেন একবারও এখন পর্যন্ত? হ্যাঁ, চা খেয়ে আমার বাবা এসেছিলেন, তখন তাদের সাথে দেখা করেছেন জিএস এর সাথে, তখন ওখানেও চা খেয়েছি। আর তাদের সাথে আসলে ব্যক্তিগত দিক থেকে যদি ধরেন আমার একটা খুব ভালো সম্পর্ক যে আগে থেকেও ছিল, ছাত্রলীগ জায়গা থেকে। আপনি সুফল পাচ্ছেন? ওইটার প্রভাব আমি ওইটা বলবো না, কারণ হচ্ছে
ডাকসুর বিষয়ে আমি তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকার পরেও আমার কাছে যেটা অনিয়ম মনে হয় সেই বিষয়ে কিন্তু আমি ডিরেক্টলি অপোজ করি এবং সেটা নিয়ে সমালোচনা করি। তবে আমি মনে করি যে তাদের সাথে এটা বলেন যে আপনারা কি পরস্পরের ফোন নাম্বার আছে? হ্যাঁ, সেটা তো আছে, কথা হয়, এজিএস এর সঙ্গেও আছে। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে কথা হয়, এই দিক থেকে আন্তরিকতা রয়েছে এবং হয়তো দেখা যায় আসলে দীর্ঘদিনের যেটা আমরা বলেছি যে একটা অপরাজনীতি, আমি বলবো যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস। এই জিএস এর সঙ্গে একই সঙ্গে এক মিছিলে কখনো ছিলেন না? রাজনৈতিক প্রোগ্রাম না, ওনাদের সাথে একই মিছিলে কখনো ছিলাম না। তবে আমি মনে করি যেটা আপনি বলছেন একটা কোঅপারেটিভ সম্পর্ক রয়েছে, তবে কিছু কিছু জায়গায় আমি বলবো যে তারা অনেক সময় বিরোধিতা করে বা দায়সারা বক্তব্য দেয়। সেটা কোন দিকটা আপনার কাছে আকর্ষণীয় মনে হয়? আচ্ছা, আমি একটু আগের কথাটা বললেন, যেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় তারা বিরোধিতা করেন শুধুমাত্র তাদের রাজনৈতিক আইডিওলজির কারণে। তারা জানেন যেটা তাদের উচিত না, তারপরেও আমি দেখেছি ধরেন এসএম হলের ঘটনায়, কারণ ওই ঘটনায় তো দোষী ছাত্রলীগ, আর ছাত্রলীগ তো তাদেরই, যেহেতু তিনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি, সেই কারণে অনেক সময় কিন্তু তাদেরকে রক্ষার জন্য অনেক সময় তার বিরোধিতা করতে হয়। আমরা মনে করি যে কিছু কিছু জায়গায় সেই কারণে তিনি বিরোধিতা করেন, হয়তো ব্যক্তিগত দিক থেকেও তিনি বিরোধিতা করেন না। আর জিএসের যেটা আমার মনে হয় যে জিএস এজিএস দুজনেই খুব চমৎকারভাবে কথা বলেন এবং আমি দেখি ছাত্র মানে তারা নিয়মিত ছাত্র। আমি একজন এজিএস তিনি নিয়মিত শিক্ষার্থী, কিন্তু যিনি জিএস তিনি নিয়মিত না, মাস্টার্সের অনার্স মাস্টার্স শেষ পরে ডাবল মাস্টার্স কোর্স যেটা সান্ধ্যকালীন সম্ভবত ওটাতে ভর্তি রয়েছেন। তবে তাদের যেটা দেখি যে তাদের অন্তত যেটা আপনি বলেছেন যে লোক দেখানো হলেও অনেক ধরনের ইতিবাচক কথাবার্তা শুনি, সেটি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কাজ করার ক্ষেত্রেও কিছুটা সহযোগিতা করবে এবং তারাও সবসময় আমাকে ফোন করে বা বিভিন্ন সময় বলেন যে আমাদের একত্রে কাজ করতে হবে। এই যে তাদের একটা তাড়না রয়েছে, এই জিনিসটা আমি খুব পজিটিভভাবে দেখি। তাদের মধ্যে একটা তাড়না রয়েছে যে ডাকসুকে আমাদের কার্যকর করতে হবে সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে। একটা ঐক্যের একটা মেলবন্ধনের জায়গা আছে যে আপনারা যে ডাকসুকে কি করে এই সীমাবদ্ধতার মধ্যেও কতটা সক্রিয় করা যায়। জি, এটা তাদেরও আমি আন্তরিকতা দেখেছি, আর আমার জায়গা থেকে তো আমি তার সবসময় বলেছি। যেমন স্বভাবত আমি নিজে জিএস এর রুমে যে কথা বলি, তারা আমাকে দেখলে ডেকে কথা বলেন। জিএস কখনো আমার রুমে হচ্ছে, এটা কি আমি যে কথা বলছি এটা ভিপির রুম? হ্যাঁ, এটা ভিপির রুম। জিএস এসে এখানে সামনে আপনার ছেলেরা যেভাবে বসে আছে ওরকম তাদেরকে দেখা গিয়েছে একবারও? তাদেরকে না, তারা ওইভাবে আসেনি, কিন্তু হয়তো দরজা যাওয়ার পথে কথা হ্যালো হাই বলেছে, কিন্তু আমি তাদের দুজনের রুমে গিয়েছি, পাশে বসে কথা বলেছি।